সামনেই তোমাদের মাধ্যমিকের পরীক্ষা। মাধ্যমিকের জীবন বিজ্ঞানে তোমরা সারা বছর তো ভালো করে পড়াশোনা করেছো, কিন্তু মাধ্যমিকের খাতায় গিয়ে তোমরা কিছু ছোট ছোট মিস্টেক করো, যার দরুন কিন্তু তোমরা ফুল মার্ক পেতে পারো না। তো আজকে আমরা ওই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কাঁথির স্বনামধন্য একটি স্কুল, কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যাভবনের বায়োলজি শিক্ষক বোগদাদ হোসেন স্যার। স্যার দীর্ঘদিন ধরে কিন্তু এক্সামিনার রয়েছেন। স্যার এখনও কিন্তু মাধ্যমিকের খাতা চেক করেন। সুতরাং তোমরা স্যারের মুখ থেকেই জেনে নেবে আজকে যে তোমরা কোন জায়গাগুলো মিস্টেক করো, বা কোন জায়গাগুলো একটু ঠিকঠাক করে লিখলে যেখানে 2-এর 2 পাওয়া উচিত সেখানে 2-এর 2 পাবে, বা কোন জায়গাগুলো তোমরা অ্যাকচুয়ালি ধরো ড্রয়িং করতে গিয়ে কোন জায়গাগুলো ছোট ছোট মিস্টেক করে দাও, যার ধরুন তোমরা যেটা ফুল নাম্বার থাকে সেই ফুল নাম্বারটা পেতে পারো না। মাধ্যমিকে 100-তে 100, মানে আমি যদি বলি শুধু লিখিত পরীক্ষায় 90 নম্বরের পরীক্ষা হয়, সেই 90 নম্বরে কিন্তু 90 নম্বর পাওয়াটা কিন্তু খুবই সোজা। আমি আমার জীবনে যেগুলো অভিজ্ঞতা পেয়েছি, যে টিচার প্লাস এক্সামিনার, যে রানটু স্যার বললেন আমি দীর্ঘদিনের এক্সামিনার, সেই আমার যে অভিজ্ঞতাগুলো তোমাদের শেয়ার করব। 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা হিসাবে আমাদের 15 মিনিট আগে আমরা প্রশ্ন পেয়ে যাবো। এই প্রশ্ন পাওয়ার সুবিধাটা কি, যে প্রশ্ন পেলে আমাদের প্রশ্ন চুজিং করা, এটা কিন্তু একটা ভাইটাল বিভাগ। এই 15 মিনিটে তুমি যে ফার্স্টে বিভাগ কয়েক জাস্ট এমসিকিউটা তুমি দেখে যাও, দেখে গিয়ে তুমি ঠিক করে নাও কোনটা উত্তর হবে। এক্ষুনি তোমাকে ভাবতে হবে না যে এটা আমি মনে পড়ছে না, মনে করার চেষ্টা করি। ওই 15 মিনিটে তোমাকে পুরো সমস্ত বিভাগটা রেডি করতে হবে, মেন্টাল একদম স্থিরতা ভাবে রেখে কোন কোন প্রশ্নটা আমি অ্যাটেম্প করব। দ্বিতীয় কথা হচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে লেখা। তুমি কিন্তু পরে যখন রিভিশন দিতে যাবে সেখানে কিন্তু একটা না হয়তো আমার কিছু প্রশ্ন মনে পড়ছে না, ভাববো, পরে ভাববো। এখন আমি ভেবে নেই, দেখে নেই যে কোনটা কোনটা পারবো, ব্যাস দেখে নিই। এবং অ্যাটেম্প করার ব্যাপারটা বলছি, অ্যাটেম্প করতে গিয়ে এই যে ছড়িয়ে ছিটিয়ে না লিখে একসঙ্গে লিখতে পারছো না, তুমি মনে পড়ছে না, দাগ নম্বর দিয়ে 2 লাইনের বেশি লাগবে না কোনো এমসিকিউ, ওখানে ছেড়ে দিয়ে একদম ছেড়ে দিয়ে সে চলে যেতে পারে পরের দাগটা। বিভাগ খ, যেটা আমাদের 26টি প্রশ্ন থাকে, এই যে কোশ্চেন গুলো 26টাই প্রশ্ন করতে হবে, এটা মাথায় তোমাদেরকে নিয়ে নিতে হবে যে আমার একটি প্রশ্ন বাদ দেবো না। তার জন্য দাগ নম্বর পর পর যেভাবে আমি একের কয়েক বললাম সেইভাবে তুমি করে যাবে। কোনো ক্ষেত্রে যদি তোমার হয়তো একটা প্রশ্ন ভুল হলেও তুমি কিন্তু 5টা করতে দেওয়া ছিল, 6টাই করে গেছো, প্রথম বা দ্বিতীয় কোনো একটা উত্তর যদি ভুল হয়ে থাকে তা সত্ত্বেও তুমি পুরো 5 নম্বর পেয়ে যাচ্ছে। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানোর সময় আগে বাম স্তম্ভটা বড় যা দেওয়া আছে 2013, 2014, 2015, 2016 একদম টুকে নেওয়ার পরে তারপর ডান দিকটা সাপল করে ক্রমিক সমেত, একদম এখানে তাই ক্রমিক নম্বর সমেত যে শব্দটি দেওয়া আছে সেই শব্দটি লিখতে হবে। এই যে ব্ল্যাক ব্লু কালি চেঞ্জ আমরা বারবার বলি, যে তুমি যদি ব্ল্যাক দিয়ে তুমি অ্যান্সারটা লিখেছো, মানে স্টেটমেন্টটা লিখেছো, তারপর সত্য বা মিথ্যা শব্দটা ব্লু দিয়ে লিখো, তাহলে বেটার। তাহলে ভিজুয়ালাইজেশনটা এবং খাতার যে উপস্থাপন, এটা কিন্তু বিশাল। তোমার খাতাই হচ্ছে তোমার ফেসবুক, স্যারদের কাছে তোমার খাতাই হচ্ছে তোমার ফেসবুক। তোমার ফেস মানে দেখতে পাচ্ছেন না, তোমার খাতা দেখেই তোমাকে বুঝতে পারছেন খাতার গেটআপটা। তাই এইখানে তোমার গেটআপটা দিয়ে তুমি খাতা তুমি স্যারকে বুঝিয়ে দাও, তুমি কিন্তু খুব ভালো স্টুডেন্ট। গ বিভাগে যেটা আছে 2 নম্বর মানের, আগে প্রশ্ন শর্টিং করো কোন 12টি তুমি করবে, এবং সেগুলো যেগুলো তুমি ভালো জানো, যেগুলো পার্ট কোশ্চেন দেওয়া আছে, কনসেপ্ট ক্লিয়ার আছে, ভালো লিখতে পারবে। কতটা ভালো তুমি কনসেপ্ট ক্লিয়ার আছে তার উপর কিন্তু নির্ভর করছে তুমি কোনটা অ্যাটেম্প করবে। দেখবে হয়তো 12টা জায়গায় তুমি 14টা 15টা পারবে, কিন্তু তুমি বেস্ট আনসার কোনটা লিখতে পারবে সেইটা চুজিং করে রেখে নাও। এই যে সাব হেডিং এখানে ব্যাপারটা রয়েছে, সাব হেডিং ব্যাপারটা যতটা সম্ভব 2 নম্বর থেকেই আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তরে সাব হেডিং লিখবো, এবং ব্ল্যাক অ্যান্ড ব্লু যে কম্বাইন করে, অর্থাৎ সাব হেডিং যদি আমরা ব্লু বা ব্ল্যাক দিয়ে করি তাহলে তার অল্টারনেটটা আমরা অ্যান্সারটা লিখবো। এই যে বাঁধন দেওয়া লেখা আমি যেটা লিখেছি বলেছি, ওরা কিন্তু করে স্যার এই ভুলটা, এই জায়গাটা কিন্তু খুব সেনসিটিভ জায়গা। তোমাদের লিখতে গিয়ে জানো পড়ে গেছে প্রচুর, অনেক মনে পড়ে যাচ্ছে, কিন্তু প্রশ্নটা একটা কনসেপ্ট বেস সাধারণ একটা প্রশ্ন, এই ওইটুকু আনসার দিলে হয়ে যায়। তুমি তার বেস দিয়ে একদম পুরো রচনা লেখার মতো করে বিশাল একটা পাতা ভরে দিচ্ছ। মান তো সেই 2, মান তো তুমি 2 পাবে বাবা, 2 থেকে বেশি পাবে না। আমরা কম্পিউটার দেখবে একটা গ্যাপ থাকে, একটা সার্টেন গ্যাপ থাকে, সেই রকম ভাবে লেখা একটা গ্যাপ রাখবে। 2 নম্বর প্রশ্নে অনেক কিছু পরে হয়তো তথ্য মনে পড়লো, কোন একটা ওয়ার্ডিং সেটা তুমি অ্যারো দিয়ে অ্যাড করতে পারবে। এটা খুব দারুণ কৌশল কিন্তু স্যার বললেন। এখানে কিন্তু বিভিন্ন প্রশ্নের উত্তরে বিজ্ঞানসম্মত নাম লেখার কিন্তু প্রয়োজনীয়তা আছে বা আসতে পারে। এই বিজ্ঞানসম্মত নাম কিন্তু অনেকে বাংলায় লিখে ফেলি আমরা, অনেক স্টুডেন্ট এখনো কিন্তু ইংলিশে কিন্তু সড়গড় হয়নি বলে, ভয় পাও বলে তোমরা কিন্তু বাংলা লিখতে আরম্ভ করো। বাংলায় লিখলে কিন্তু কোনো নম্বর পাবে না, ইংলিশে লিখতেই হবে। তোমাদের স্পেলিং মিস্টেক হবে, তোমরা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, স্পেলিং মিস্টেক হোক তাতে যায় আসে না। টিচাররা কিন্তু চাইছেন তোমার অভ্যাসটা তৈরি হোক। লিখতে গিয়ে অনেক সময় কি হয়, গণ লেখার জায়গা পেয়েছি আমরা, প্রজাতি লেখার জায়গা আমাদের শেষে কুলাচ্ছে না, আমরা কিন্তু
হাইফেন দিয়ে নিচে নেমে আসে, এটা কিন্তু করা যায় না। বিজ্ঞানসম্মত নাম একই লাইনে লিখতেই হবে। তার জন্য প্রয়োজন বলতে আমার লাইন হয়তো চেঞ্জ করবো, যে মানে একটি নাইট্রোজেন সম্বোধনকারী জীবাণু হলো দিয়ে হাইফেন দিয়ে আমরা নিচে এসে পরের লিখো। লাইনে লিখলাম, পরের লাইনে লিখলাম, তখন জায়গা স্পেস পেয়ে গেলাম, একদম পুরো স্পেসে গণ এবং প্রজাতি লিখলাম, গণের প্রথম অক্ষর বড় করলাম, নিম্নরেখা করলাম, একদম ক্লিয়ার কাট ঝকঝক করছে, একদম পরিষ্কার। যে 4-এর দাগে বললাম যে 4-এর 2, 4-এর 3, এখানে কিন্তু প্রত্যেকটা পার্টের জন্য সাব হেডিং ব্যবহার করা খুব দরকার। সাব হেডিং বা তার সাব হেডিং এর পাশে যদি ব্র্যাকেটে ইংলিশ টার্ম ব্যবহার করতে পারো, তোমাদের ইংলিশের পার্টের কোশ্চেন দেওয়া থাকবে, অনেকে এটা বুঝে না স্যার ইংলিশ কোথায় পাবো, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, তারপর নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে বিবর্তনে সহায়ক ভূমিকা গ্রহণ করে। তো নিষ্ক্রিয় অঙ্গ স্যার ইংলিশ টার্ম আপনি বলছেন, কোথায় তোমার ইংলিশ টার্মের কোশ্চেন দেওয়া আছে, সেখান থেকে তুমি ভেস্টিজিয়াল অর্গান এই কথাটা তুমি পাশে দিয়ে দাও, পুরোটাকে আন্ডারলাইন করে দাও, তারপর তুমি অ্যান্সারটা লিখতে আরম্ভ করো, দেখবে তোমার এতেই কিন্তু দৃষ্টি আকর্ষণ হয়ে যাচ্ছে। পরীক্ষা কিন্তু বুঝতে পারছেন ভীষণ কনসাস স্টুডেন্ট। স্যার কিন্তু তোমাদের একটা সুন্দর টেকনিক শিখিয়ে দিলেন, কিন্তু ট্রিক্স একটা দিয়ে দিলেন যে ইংলিশ টার্মটা জানা একদম। দরকার নাই, জানলে তো খুবই ভালো, যদি নাও জানো পেছন পাশে ইংলিশ টার্মের কোশ্চেন থাকে সেখান সেইখান থেকে থেকে তুমি দেখে নাও, দেখে নিয়ে তুমি proof করে দাও। পরীক্ষক কিন্তু পার্ট মার্কিং ডান দিকে দেবে, তাই পার্ট মার্কিং এর জন্য তোমাদের কিন্তু ডান দিকে মার্জিন দেবে এবং পার্ট অ্যান্সার দেবে। যতগুলো পার্ট রয়েছে ততগুলো অ্যান্সার পার্টে পার্টে ফুটে উঠবে পরীক্ষার খাতায়। প্রত্যেকটা পার্টের জন্য তোমাকে প্রয়োজনীয় বুলেট বা প্রয়োজনীয় কোনো স্টারিং ব্যবহার করতে পারো। তাছাড়া তুমি লাইন ব্রেক করে 2 লাইন বা 1 লাইন ফাঁক দিয়ে পরবর্তী ক্ষেত্রে উদাহরণ বা উত্তরটা দেবে। হ্যাঁ, উদাহরণের কথা বলে ফেললাম, উদাহরণ চাই অনেক সময়, উদাহরণের জন্য কিন্তু নম্বর বরাদ্দ থাকে। এই উদাহরণের জন্য হয়তো 1 নম্বর দেওয়া আছে, তুমি হয়তো একটা কোনো বক্তব্য লিখেছো, তার সঙ্গে উদাহরণ একটা না লিখে গেছো, অবশ্যই নয়। যখন লেখাটা শেষ হলো 1 লাইন ফাঁক দাও, তারপর লিখো উদাহরণ, কারণ ওটা একটা পার্ট। প্রশ্ন জীবন বিজ্ঞান প্রশ্নপত্রে ছবি একটি গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়, এবং সবাই বেশিরভাগ স্টুডেন্টই যেটা করে, আমিও প্রেফার করি যে একদম পরীক্ষার শেষে আমরা ছবিটা আঁকবো, কারণ মনে মতো করে মনের মাধুরী মিশিয়ে একদম ভালো করে সুন্দর যত্ন করে ভালো করে আঁকবো। তবে ছবিটা যখনই আঁকবে, যাই আসুক, সে প্রতিবত্ত চাপ বা নিউরন বা কোষ বিভাজনের কোনো দশা, এগুলো তো জানো তোমরা ইম্পর্টেন্ট। এই যে ছবিটাকে একটু আমাদের খাতার বাম দিক চেপে একটু আঁকতে হবে। আঁকার ক্ষেত্রে অনেকে কিন্তু যারা ভালো ড্রয়িং শেখো তারা তো ভালো আঁকোই অবশ্যই, অনেকে কিন্তু ভালো আঁকার হাত নেই, ভালো নম্বর পাও না, তারাও কিন্তু মাথায় রাখবে যে ছবি আঁকা বিশাল একটা আমাকে আর্টিস্ট হতে হবে, এখানে আর্টগিরি করে আমি বিশাল আর্টের জন্য নম্বর পাবো, আর্ট নয় কিন্তু, এটা হচ্ছে রূপরেখা, ডায়াগ্রাম, আউটলাইন ডায়াগ্রামটাই তোমার যদি সাইন্টিফিক ওয়েতে আঁকো সেখানে কিন্তু নম্বর পাবে। এখানে শ্যাডো দিয়ে ভালো করে ফুটিয়ে তোলার ক্ষেত্রে কতটা ভিভিড হচ্ছে, কতটা উজ্জ্বল হচ্ছে সেটা কিন্তু কথা না, চিত্র লিখে কিসের চিত্র তুমি আঁকলে, যে চিত্র আঁকলে সেই নামটা দিতে হবে অবশ্যই। এবং লেবেলিং, এই যে লেবেলিং 4টে থাকবে, অনেকে 4টের বাদ দিয়ে অনেকে করে গেছো, হয়তো আন্দাজ মতো মেরে দিচ্ছ, আন্দাজে না করা দরকার নেই। প্রত্যেকটি লেবেলিং যেন সঠিকভাবে একদম অ্যারো দিয়ে টুয়ার্ডস যেটা নির্দিষ্ট অর্গান বা নির্দিষ্ট পার্ট অফ দ্য নিউরন, সেই অংশের দিকে তীরটা থাকবে, বা তীর না দিয়ে পরিষ্কার একটা গোল দিতে পারি, দাগ দিতে পারি, কিন্তু খাতার গেট আপ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই যে সাইন্টিফিক ওয়েতে যদি তুমি উপস্থাপন করতে পারো, পরিষ্কার পরিচ্ছন্ন লেখা, লেফট মার্জিন, রাইট মার্জিন, বাঁধন দেওয়া লেখা এবং সাবেডিং ব্যবহার করা, ব্লু ব্ল্যাক যে কালি ব্যবহার করা, এবং তার সঙ্গে ছবির ব্যাপারে কনসাসলি ছবি আঁকা। পরীক্ষার শেষ ওয়ার্নিং 15 মিনিটের আগে ওয়ার্নিং পড়ে, তোমার সময় ওই জন্য লাস্ট 15 মিনিটের ওয়ার্নিং, মানে ভেবে নাও এই সময়টা হয় তুমি রিভিশন করতে থাকবে, তোমার এখন লেখা চলছে, তা তুমি বুঝে নাও আর মাত্র হাতে 15 মিনিট, ছবি আঁকার জন্য 15 মিনিটের জায়গায় তোমার টাইম স্কুইজ হয়ে গেছে। তাহলে তুমি উইদিন 5 মিনিট তোমার লেখাটাকে সংকুচিত করো, এবং তুমি 10 মিনিটে কেন 5 মিনিটে ছবি আঁকা যায়। এই যে বলছিলাম যে আউটলাইনটা যদি কেউ তুলতে পারে তাহলে কিন্তু সেখানে কিন্তু ছবি নম্বর তুমি অনেকটাই পেয়ে যাবে। ভালো শ্যাডো করে ভালো করে ফুটিয়ে তুলতে হবে, বইয়ের মতো আঁকতে হবে, তার কোনো মানে নেই। তোমাকে কিন্তু বারবার বলা হচ্ছে 1-2 মিনিটের মধ্যেও যদি আউটলাইন ফুটিয়ে তুলতে পারো তাতেও তোমরা নম্বর পাবে। প্রতিটা লেভেলিং এর জন্য হাফ নাম্বার, অর্থাৎ তুমি যদি 3টে লেভেলিং করতে পারো তুমি 1.5 পেয়ে গেলে, আঁকা শিখা তুমি 3 পেয়ে গেলে 4.5 পেয়ে যাচ্ছ, 4.5 5 কিন্তু পাওয়াই যায়। স্যারের কথা এগুলো খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা স্যার বললেন, এইগুলো একটু মেনে চলবে। যে কোনো প্রশ্নের দেখবে প্রশ্নের ভাবটাকে বুঝতে হবে আমাকে, যে প্রশ্নের বক্তব্যটা কোন দিকে চাইছে আমাকে। আর একটা স্যার যেটা আপনি বলেছিলেন এতক্ষণ ধরেই বলছিলেন অ্যাকচুয়ালি, যে লেখা শুরুর আগে, বিশেষ করে ওই যে বোধমূলক প্রশ্ন লেখা শুরুর আগে যেন 15 সেকেন্ডের কয়েক সেকেন্ডের জন্য ভেবে নিতে হবে। তাড়াহুড়ো করে লিখতে গিয়ে তোমার কিন্তু ব্রেনকে ভাবাতে সুযোগ দিচ্ছ না, তুমি পেন চালিয়ে যাচ্ছ, তাহলে সেখানে কিন্তু এই বাক্যের গঠনের ত্রুটি, বিভক্তি প্রয়োগের ত্রুটি, যেমন সামাজিক মানে লিঙ্গুইস্টিক ত্রুটি চলে আসবে, এবং ভাবে তো ত্রুটি চলে আসবে। তাই এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে।
তো স্যার অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করলেন, তোমাদের কিছু টেকনিক শেয়ার করলেন কিভাবে লেখা উচিত। তো স্যারের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু স্যার এই সকল কথাগুলো বললেন। আশা করছি তোমাদের এই যে ক্লাসটা, মানে এই যে ভিডিওটা তোমাদের সবাইকে অনেক হেল্প করবে। ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমাদের সবাইকে বলবো তুমি শুধু দেখলে হবে না, তোমাদের বন্ধু বান্ধবীদেরও কিন্তু তোমাদের একটু শেয়ার করে দিতে হবে। ঠিক আছে স্যার, তাহলে আজকের বেশ, ধন্যবাদ ভিডিওটা জানাই, আমরা- শুভেচ্ছা রইলো সবাইকে। নান্টু স্যার খুবই পরিশ্রম করছেন তোমাদের জন্য, আর তোমাদের শুভেচ্ছা রইলো, সবার পরীক্ষা ভালো হবে, সবার সুস্থতা কামনা করি। ঠিক আছে, পরে আবার কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে।